হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি গুরুত্বপূর্ণ 20টি অঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো প্রাইমারি, বিসিএস, ব্যাংক, ইভেন পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এতে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যায়। কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তা 5 বছর পর দ্বিগুণ হয়ে যায়, সরল সুদের হার কত? তো এই কোশ্চেনটির ক্ষেত্রে আমরা ছোট্ট একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে আই সমান PRN ভাগ 100। এখানে আই হচ্ছে সুদ, পি আসল, আর সুদের হার, এন সময়, আর 100 হচ্ছে সূত্রের 100। এবার কোশ্চেনটির দিকে তাকাই। কোনো ব্যাংকে টাকা জমা রাখলে, অর্থাৎ এখানে কত টাকা আমরা জমা রাখবো সেটা কিন্তু উল্লেখ করা নাই, তাই না? আর আমরা এখানে ধরে নিই আসল পি সমান 100 টাকা, অর্থাৎ 100 টাকা আমরা জমা রেখেছি এটা ধরে নিই। তারপর 5 বছর পর, তাহলে সময় এন সমান 5 ইয়ার্স, তাই না? আর এখানে কি বলছে, দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 100 টাকা যে আমরা জমা রেখেছি সেটা 5 বছর পর দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 200 টাকা হয়। তাহলে এই আসল থেকে বাড়তে 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 5 বছর পর দ্বিগুণ হয়, অর্থাৎ 200 টাকা হয়। তাহলে এই যে বাড়তি যে টাকাটা, সেই বাড়তি টাকাটা কি বলেন তো একটু? ইয়েস, ধরতে পেরেছেন, এই বাড়তি টাকাটা হচ্ছে সুদ। অর্থাৎ এখানে তাহলে আমরা ধরে নিব সুদ আই সমান 100 টাকা। এতটুকু বুঝলেই হবে। এবার আমরা সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিই। যেমন সুদ হচ্ছে আই সমান 100, আর পির মানও হচ্ছে 100, আর তো আমরা বের করব, আর এন এর মান 5 ডিভাইড বাই 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সুদের হার আর সমান আসে 20%। ওকে, তাহলে উত্তর হচ্ছে 1-এর খ 20%। নাম্বার 2, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা লেবু বিক্রয় করলে 25% লাভ হবে? এই অঙ্কটি যদি আমরা নর্মালি করতে যাই তাহলে 1 পেজ লাগতে পারে, বাট আমরা একটা টেকনিকের মাধ্যমে করব, যেটা চোখের পলকেই আমাদের আনসার বের হয়ে আসবে। তো সেই টেকনিকটি হচ্ছে, এখানে কি বলা আছে, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে, অর্থাৎ এই 5 গুণন, তারপর আমরা একটা সূত্রের টেকনিকের 100 ধরবো, 100 ভাগ আবার 100 ধরবো, যোগ এখানে কত পার্সেন্ট লাভ হবে বলছে, 25%। তো সেই 25 বসিয়ে দেব। ওকে, এটা আবার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আনসার, অর্থাৎ 5 গুণন 100 ভাগ 125। তো 125কে 5 দিয়ে কাটাকাটি করলে হয় 5 25 125, তারপর উপরের 100কে 25 দিয়ে কাটাকাটি করলে হয় 4। অর্থাৎ টাকায় 4টা লেবু বিক্রয় করলে 25% লাভ হবে। অ্যান্সার হচ্ছে 2-এর গ 4টা। নাম্বার 3, যদি a প্লাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এটা একটা বীজগণিতের অঙ্ক, খুবই ইজি অঙ্ক। আমাদের মান বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে a প্লাস বির মান হচ্ছে √5 বসিয়ে দিলাম, তারপর a মাইনাস বির মান হচ্ছে √3, সেটাও বসিয়ে দিলাম। তারপর হচ্ছে a স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল হয়, তাহলে থাকে এখানে কত, 5 আর 3, অর্থাৎ 5 3 8। তো এই 8টা পেয়েছি আমরা, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে? একে 8 ভাগ, জাস্ট 2টা নিচে আসবে, 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 4। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, 3-এর ক 4। নাম্বার 4, একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে। ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এই অঙ্কটি করতেও একটু 1 পেজ লাগতে পারে, মানে নর্মালি করতে গেলে 2-1 মিনিট লাগতে পারে, বাট আমরা মানে খুব দ্রুত করব এবং শর্টকাট টেকনিকে। এখানে কি বলেছে, ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ ঘন্টা মানে কি 60 মিনিট, তাই না? 1 ঘন্টা ধরে নিলাম, এখানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে যায় 84 কিলোমিটার, অর্থাৎ 84 গুণন 1000 মিটার। এইটুকু আমরা লিখবো, লিখে নিব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 1000 কোথায় পেলাম, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 84 কিলোমিটার সমান 84 ইন্টু 1000 মিটার। ওকে, তারপর 1 মিনিটে যায় 84 ইন্টু 1000 ভাগ 60, তাহলে এটাকে কাটাকাটি করলে আসে 1400 মিটার। এখানে একটা কথা বলে রাখি, যে এই 1400 মিটারটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমি আবারও বলছি, এই 1400 মিটারকে আমরা ধরে নিব ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কোশ্চেনটির দ্বিতীয় লাইনে বলা আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার,
তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 1400 মিটার হয়, সেখানে আবার এই কোশ্চেনের দ্বিতীয় লাইনে লেখা আছে যে 800 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে সেই 1400 মিটার থেকে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দেই তাহলে কি আমাদের ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, খুবই ইজি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে 1400 বিয়োগ 800 সমান 600 মিটার। সিম্পলি এই ধরনের অঙ্ক আসলে যাতে আমাদের কোনো ক্রমে 1 মার্কস মিস্টেক না হয় পরীক্ষায়। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 4 গ 600 মিটার। নাম্বার 5, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান কত? তো এটা হচ্ছে বীজগণিতের একটা অঙ্ক। এই অঙ্কটি যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে একটু সময় লাগবে, আর সূত্রটা অনেক বড়। যেমন আমরা এই ধরনের একটা সূত্র আছে, সেটা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। কত বড় সূত্র, তাই না? এই সূত্রটিতে করলে আমাদের অ্যান্সার চলে আসবে 5 খ 3xyz। বাট পরীক্ষার হলে হচ্ছে আমাদের যতটুকু সময় আমরা কম লাগাতে পারি ততটুকুই ভালো নিজেদের জন্য পরীক্ষার হলের ক্ষেত্রে। তো এনিওয়ে, তো এটা আমরা শর্টকাটভাবে খেয়াল রাখবো যে বের করতে হবে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাই তো? আমরা উপরে প্রতিটাতে কি আছে, মানে কিউব আছে, অর্থাৎ 3 আছে। এই 3টা 3 থেকে আমরা একটা 3 নিব, তারপর এক্স ওয়াই জেড যেটা আছে সেগুলো আমরা গুণ করে দিব, অর্থাৎ 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তার মানে হচ্ছে 3xyz। অ্যান্সার হচ্ছে 5 খ 3xyz। জাস্ট এভাবেই খেয়াল রাখবো যে এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে 3xyz। নাম্বার 6, 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 36 ইকুয়াল টু কত? অঙ্কটি দেখতে ছোট, বাট একটু মানে বেগ পেতে হবে করতে গিয়ে। তো এখানে প্রথমেই এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের পদসংখ্যা n বের করতে হবে। তো পদসংখ্যা nটা কীভাবে বের করব? যে একটা ছোট সূত্র আছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা থেকে আমাদের n এর মান বের করতে হবে। তো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান আমরা এখানে সর্বশেষ যে সংখ্যাটা আছে 36 সেটা ধরবো। তো এটা যদি আমরা মান বসিয়ে দিই, এখানে এর মান ধরবো a সমান 3 অর্থাৎ প্রথম পদ, আর ডি আছে, ডির মান ধরে নিব অন্তর, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি 6 থেকে 3 তাহলে আসে 3। এই এ হচ্ছে 3 আর ডি হচ্ছে 3। ওকে, এটার মান বসিয়ে এটার আমরা খুব সহজে এখান থেকে বের করে নিব এন এর মানটা, পদসংখ্যা n ইকুয়াল টু 12 আসে। এরপর হচ্ছে মেইন সূত্র আমরা প্রয়োগ করব, যে এই অঙ্কটি করার ক্ষেত্রে মেইন সূত্র হচ্ছে n ভাগ 2 ইন্টু টয়েস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা n এর মান পেয়েছি কত একটু আগে, পদসংখ্যা 12 বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এর মান কত আগে থেকেই পেয়েছি আমরা, এর মান হচ্ছে 3 আর ডির মান হচ্ছে 3। ওকে, তাহলে এটার যদি মানগুলো আমরা বসিয়ে দিই, ক্যালকুলেশন করি, খুব ইজিলি এখানে বের আসবে 2 3 4 অর্থাৎ 234। নাম্বার 7, এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি এবং এ কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে বি কোণ সমান কত? এবি সমান এসি, অর্থাৎ একটা ত্রিভুজের যদি এবি সমান এসি হয় তাহলে এটা ধরেই নিতে হবে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, মানে দুইটা বাহু সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা যদি বাহু সমান হয় তাহলে আমরা জানি যে দুইটা তার কোণও সমান। তারপর এখানে কি বলেছে, এ কোণ 80 ডিগ্রি হলে, তো এ কোণের মান যদি 80 ডিগ্রি হয়, 80 ডিগ্রি হয়, তাহলে আপনারাই বলুন তো যে বাকি দুইটা কোণ কত হবে। আর এক্ষেত্রে আরেকটা কথা বলে নিই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে থাকে কত, 100 ডিগ্রি। তাহলে এই বি কোণ এবং সি কোণ এই দুইটা কোণ মিলেই তো 100 ডিগ্রি, তাই না? তাহলে এই দুইটা কোণ যদি সমষ্টি 100 ডিগ্রি হয় তাহলে আমরা অবশ্যই ভাগ করে দিব যেহেতু সমান। তাহলে 100 ডিগ্রির অর্ধেক কত, 50 ডিগ্রি। তাহলে বি কোণ হচ্ছে 50 ডিগ্রি, সি কোণ 50 ডিগ্রি। আমাদের কোশ্চেনে কি বলেছে, বি কোণ কত? বি হচ্ছে 50 ডিগ্রি। আর যদি কোশ্চেনে বলা থাকতো সি কোণ কত, ওই একই অ্যান্সার, সি হচ্ছে 50 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 8, 9 36 81 144 এর পরবর্তী সংখ্যা কত? এখানে আচ্ছা 3 এর বর্গ কত, 9, তারপর 6 এর বর্গ 36, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি যেটা, 9 এর বর্গ 81, 12 এর বর্গ 144। তার মানে বোঝাচ্ছে এই যে 3 6 9 12 অবশ্যই এই শূন্যস্থানে হবে 15 বর্গ। এটাই কিন্তু মূলত মানে বলেছে এখানে। তাহলে 15 বর্গ কত হবে, 15 যদি আমরা বর্গ করি
সেটার হচ্ছে যদি আমরা ভাঙি তাহলে সেটা হয় 225, তার মানে এই শূন্যস্থানে বসবে 225। আশা করি ঠিক এই টাইপের যদি কোনো অঙ্ক পরীক্ষা আসে তাহলে আমাদের 1 মার্কস মিস হবে না। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে 8-এর খ 225। নাম্বার 9, 15% বৃদ্ধি পেয়ে বেতন 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? খুবই সিম্পল একটা অঙ্ক, যে 15% বৃদ্ধি পেয়েছে বেতন, তা বেতন যদি 15% বৃদ্ধি পায় তাহলে বর্তমান বেতন তাহলে কত হবে? 100+15, ধরলাম 115 টাকা আর কি। বর্তমান বেতন 115 টাকা হলে পূর্বের বেতন কত? 100 টাকা। বর্তমান বেতন 1 টাকা হলে পূর্বের বেতন 100/115, আর বর্তমান বেতন 5,750 টাকা হলে পূর্বের বেতন হবে 100 গুণ 5,750/115। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে চলে আসে অ্যান্সার 5,000। খুবই সিম্পল, এটার অ্যান্সার হচ্ছে 9-এর গ 5,000 টাকা। পূর্বের বেতন ছিল 5,000 টাকা। নাম্বার 10, একটি ক্লাসে 10 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কোনোটিই খেলে না। কতজন উভয়টিই খেলে? তো এই অঙ্কটি যদি সাধারণ নিয়মে করতে যাই তাহলে একটু বড় হয়ে যাবে এবং সময় ক্ষেপণ হবে, বাট আমাদের পরীক্ষার হলে প্রতিটা সেকেন্ডই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো এই অঙ্কটি আমরা শর্টকাট টেকনিকে করব। ওকে, তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে টি সমান a + b - ab + n। জাস্ট এই মানে টেকনিকটুকু মনে রাখবো। ওকে, এই শর্টকাট সূত্রটুকু মনে রাখবো। তো এখানে আমি বলে নিই কোনটিকে কি বলা হয়, যে টি হচ্ছে মোট ছাত্র, তারপর এ হচ্ছে ফুটবল খেলে আর কি, মানে এখানে বলছে না 18 জন ফুটবল খেলে কোশ্চেনে, তো এ হচ্ছে ফুটবল খেলে, তারপর বি হচ্ছে ক্রিকেট খেলে, আর এন কোনোটিই খেলে না, আর এ বি হচ্ছে উভয়টিই খেলে। ওকে, তো এখানে কোশ্চেনে কি বলেছে? কতজন উভয়টিই খেলে, তার মানে এ বি এর মানটা আমাদের বের করতে হবে। এনিওয়ে, তো এখানে টির মানটা আমরা ধরে নিব 30, অর্থাৎ মোট ছাত্র, আর এর মান কত? 18, কারণ 18 জন ফুটবল খেলে, আর বির মান 14, আর এ বির মানটা তো আমরা বের করব, অর্থাৎ কতজন উভয়টি খেলে সেটা এ বির মান, আর এনটা হচ্ছে 5, অর্থাৎ কোনোটিই খেলে না। তো এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি, জাস্ট সিম্পল একদম প্লাস মাইনাস যদি করি, তাহলে এখানে এ বির মান আসে 7, অর্থাৎ 7 জন উভয়টিই খেলে। 7 জন মানে খেলোয়াড় ফুটবল এবং ক্রিকেট উভয়টিই খেলে। নাম্বার 11, কোনো বৃত্তের পরিধি 44 মিটার, তার ব্যাস কত? আমরা জানি ব্যাসার্ধ আর, তাই না? তাহলে ব্যাস আমরা ধরে নেব টয়েস আর, অর্থাৎ ব্যাস টয়েস আর সমান হোয়াট, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তারপর এখানে পরিধি 44 মিটার, আর আমরা বৃত্তের পরিধির সূত্র জানি টয়েস পাই আর। তাহলে আমরা বলতে পারি কি যে পরিধি টয়েস পাই আর = 44? হ্যাঁ, পারি। তো এখানে আমাদের বের করতে হয় ব্যাস টয়েস আর 2r। তো এই টয়েস আর = 44/2 পাই। তো এখানে পাইয়ের মানটা হচ্ছে 3.1416 আর উপরে 44। তো এটাকে আমরা জাস্ট আমাদের পরীক্ষার হলে তো হচ্ছে ক্যালকুলেটর থাকবে না, জাস্ট এটা কি করব, যে দশমিকটাকে উঠাই দিয়ে আমরা নর্মালভাবে ভাগ করব। যেমন 44 ইন্টু নিচের যে দশমিক আছে সেই দশমিকের জন্য উপরে 1 নিব, তারপর দশমিকের পরে নিচে কটা সংখ্যা আছে? 4টা, তো এই জন্য উপরে 4টা শূন্য নেব, অর্থাৎ 10,000 হয়ে গেল। 44 ইন্টু 10,000 ভাগ 31416। এখন এই 31416কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে আসে 713, আর 10,000কে যদি 713 দিয়ে ভাগ করি তাহলে ক্যালকুলেটরে যদি করি সিম্পলি তাহলে এটা আসে 14.0056022। বাট হাতে যদি আমরা করি, যখন দেখব যে 14-র পর 00 চলে এসেছে, তাহলে তারপরের সংখ্যাগুলোকে আর আমরা প্রাধান্য দিব না, কারণ অ্যান্সারে তাই আছে 14 মিটার। 11-র ঘ 14 মিটার। নাম্বার 12, বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। 20 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে, বাবার বর্তমান বয়স কত? তো এখানে ছেলের বয়স আমরা ধরে নিই x, আর বাবার বয়স 4x, যেহেতু 4 গুণ। এনিওয়ে, 20 বছর পরে এই অংশটুকুর কাজ আমরা আগে করে নিই। 20 বছর পরে ছেলের বয়স কত হবে? x + 20, আর 20 বছর পরে বাবার বয়স কত হবে? 4x + 20। ওকে, ফাইন। তারপর কি বলেছে এখানে, যে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। তাহলে কি আমরা প্রশ্ন মতে বলতে পারি যে ছেলের বয়স x + 20 = বাবার বয়স 4x + 20/2? যেহেতু অর্ধেক হবে সেহেতু এখানে ভাগ 2 দেবো আমরা। ওকে, তারপর এটাকে যদি আমরা সিম্পল সমাধান করি তাহলে এখানে x এর মান চলে আসে 10, অর্থাৎ ছেলের বয়স x = 10 বছর।
তাহলে কোশ্চেনে কী বের করতে বলেছে, বাবার বর্তমান বয়স কত, তাহলে বাবার বয়স হবে 4x, তাই না? 4 ইন্টু এক্সের মান 10, 4 10 40 বছর। অ্যান্সার হচ্ছে 12 খ 40 বছর। নাম্বার 13, 2 অঙ্কের কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তো এই অঙ্কটি যদি আমরা নর্মালি করতে যাই তাহলে 1 পেজ লেগে যাবে এবং সময় ক্ষেপণ হবে। আমরা শর্টকাট টেকনিকে করব। আমরা কোশ্চেন দিকে তাকাই, 2 অঙ্কের কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5। আচ্ছা, 2 তো হচ্ছে একটা অঙ্ক আর 3ও হচ্ছে একটা অঙ্ক। তো এই 2 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে এই অঙ্কদ্বয়ের সমষ্টি হয় 5। এই পর্যন্ত আমরা একটা এভাবে ধরে নেই। ওকে, 2 আর 3 এই দুইটা হচ্ছে অঙ্ক এবং এই 2 এবং 3 যোগ করলে হয় 5। ওকে ফাইন। সংখ্যাটির সাথে 9 যোগ করলে, এই 2 এবং 3 এটা আমরা অঙ্ক ধরেছি, আলাদা আলাদা অঙ্ক। এবার 2 3কে যদি আমরা কোনো যোগ না করি, 2 3কে যদি আমরা সংখ্যা ধরি, তাহলে এটাকে আমরা কি 23 বলতে পারি? 2 আর 3, হ্যাঁ পারি। এই 23 সংখ্যাটির সাথে 9 যোগ করলে, তাহলে 23-এর সাথে 9 যোগ করলে কত হয়? 32। 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, অর্থাৎ একটু দেখেন, একটু চিন্তা করেন। প্রথমে ধরেছি 2 3, তাই না? অঙ্ক দুইটা 2 3। তো এবার কি স্থান পরিবর্তন করেছে এই 32-এর মধ্যে? হ্যাঁ করেছে। এবার হয়েছে 3 2, তাই না? অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করেছে। ইয়েস, সংখ্যাটি কত? আমাদের অ্যান্সার তো অলরেডি আগে ভাগে আমরা বের করে ফেলেছি। সংখ্যাটি হচ্ছে 23। ওকে, নাম্বার 14, একটি জমির পরিমাণ 5 কাঠা হলে তা বর্গফুটে কত হবে? আমাদের শুধু এখানে এতটুকু জানতে হবে যে 1 কাঠা সমান কত বর্গফুট। 1 কাঠা সমান 720 বর্গফুট। তাহলে 5 কাঠা সমান কত হবে? 5 কাঠা সমান হবে 720 গুণন 5, অর্থাৎ এটাকে গুণ করলে হয় 3600 বর্গফুট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 14 গ 3600 বর্গফুট। নাম্বার 15, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 2 সেন্টিমিটার এবং এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত? আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, b/4 ইন্টু √4a² - b²। প্লিজ কষ্ট করে একটু মুখস্থ করে নেবেন। আর এটার মধ্যে যদি আমরা মান বসিয়ে দিই, এখানে শুধু এতটুকু জানবো যে b সমান কত আর a সমান কত। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে b সমান আমরা ধরে নিব ভূমিটা। ভূমি কত এখানে আছে? যে ভূমি 2 সেন্টিমিটার, তাহলে ভূমি b সমান 2 সেন্টিমিটার। আর a ধরে নিব যে বাহুর দৈর্ঘ্যটা, বাহুর দৈর্ঘ্য কত? a সমান 3 সেন্টিমিটার। তো এর মান যদি আমরা বসিয়ে দিই, b সমান হচ্ছে 2 আর a সমান 3, এটাকে যদি সিম্পলি একটু ঠান্ডা মাথায় হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার চলে আসবে √8 বর্গ সেন্টিমিটার। নাম্বার 16, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে একটা ছোট্ট সূত্র আছে, চিনির মতো মিষ্টি সূত্র। সেটি হচ্ছে যে √a² + b², এতটুকু সূত্র। তাহলে এখানে এ ধরে নিব যে একটা বাহু, যেমন দৈর্ঘ্যটা ধরে নিই, এ হচ্ছে 12 সেন্টিমিটার আর বি হচ্ছে প্রস্থ 5 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, যেমন √, এর মান হচ্ছে 12, 12 এর উপর স্কোয়ার, প্লাস বির মান হচ্ছে 5, 5 এর উপর স্কোয়ার। 12 12 144 আর 5 গুণন 5 25। ওকে, তাহলে 144 আর 25 কত হয়? 169। আর এর রুট করলে হয় কত? 13। অ্যান্সার হচ্ছে এর একটি কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। নাম্বার 17, সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ কত? এই প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ কত এর একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, n-2 ভাগ n ইন্টু 180 ডিগ্রি। ওকে, এখানে n সমান আমরা ধরে নিব যে কোশ্চেনে যদি দেওয়া থাকে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, তো এখানে পঞ্চভুজ দেওয়া আছে, পঞ্চভুজ মানে n এর মান হচ্ছে 5। ওকে, তাহলে n এর মান 5 বসিয়ে দিই, তারপর -2, তারপর হচ্ছে ভাগ 5 ইন্টু 180। 180কে যদি 5 দিয়ে ভাগ করি, কাটাকাটি করি, তাহলে হয় 36, আর এদিকে 3, তাহলে 3 36 হয় 108 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ 108 ডিগ্রি। নাম্বার 18, কোনো শ্রেণীর যতজন শিক্ষার্থী প্রত্যেকে ততটি 10 পয়সা করে চাঁদা দেওয়াতে 90 টাকা হয়, শিক্ষার্থীর সংখ্যা কত? তো এখানে শিক্ষার্থীর সংখ্যা আমরা x ধরে নিই। আচ্ছা, ধরলাম শিক্ষার্থীর সংখ্যা x। তারপর একটু মনোযোগী হন, তাহলে এখানে কি বলছে যে যতজন শিক্ষার্থী প্রত্যেকে ততটি 10 পয়সা করে চাঁদা দেয়।
প্রত্যেককে মানে কি একজন, একটু মনোযোগ দিয়ে শুনুন, একজন, তাই না? তাহলে একজনে চাঁদা দেয় তত 10 পয়সা। তত বলতে কি মানে ওই যে যতজন শিক্ষার্থী ধরেছি কত আমরা এক্স, তাহলে মানে তত বলতে এখানে এক্স বসালাম, এক্স গুণন 10 পয়সা, এক্স গুণন 10। ওকে, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। তারপর এবার আমরা মোট ধরি, যে মোট যেহেতু শিক্ষার্থী ধরেছি এক্স জন, তাহলে এক্স জনে চাঁদা দেয়, তাহলে এক্স গুণন 10। এর মধ্যে কোনো সন্দেহ আছে? অবশ্যই নাই। এনিওয়ে, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে 10x² হয়। ওকে ফাইন। এবার বলেছে কি যে মোট কত টাকা হয় চাঁদা? 90 টাকা। তো এখানে 10x² ইকুয়াল টু এই 90 গুণন এখানে 100 দিলাম। কেন 100 দিলাম? কারণ 1 টাকা সমান 100 পয়সা, 90 টাকা সমান 90 গুণ 100 পয়সা, তাই না? যেহেতু এখানে পয়সা চাঁদা দিয়েছে, আমরা পয়সা দিয়েই মানে অ্যান্সারটা বের করব। ওকে, তাহলে 10x² ইকুয়াল টু 90 গুণ 100, x² ইকুয়াল টু 90 গুণ 100 ভাগ 10, x² ইকুয়াল টু 900। আর 900কে আমরা যদি আরও ছোট করি তাহলে 30-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 900, তাহলে উভয় দিকে স্কোয়ার ক্যান্সেল, x ইকুয়াল টু 30। কত ইজি, একটু বুঝলে এই ধরনের অঙ্ক আর কখনো ভুলবেন না। তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন, 18 ঘ 30 জন। নাম্বার 19, 540 সংখ্যাটিতে কয়টি ভাজক আছে? তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই 540-এর আমরা লসাগু করব। তো লসাগু করলে আমাদের সংখ্যাগুলো কত আসে, যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 5, তাই না? তাহলে এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে 2 কয়টা আছে? 2টা, 2-এর উপর 2 ইন্টু তারপর হচ্ছে 3 কয়টা? 3টা, তাহলে 3-এর উপর পাওয়ার হিসেবে 3, আর 5 কয়টা? একটা, 5-এর উপর পাওয়ার হিসেবে 1। এখন কোশ্চেনে কি বলছে, কয়টি ভাজক আছে? তো এই ভাজক সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই উপরে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ার থেকে ভাজক সংখ্যাটা বের করতে হবে। তো আমাদের কাজ হচ্ছে প্রতিটা পাওয়ারের সাথে জাস্ট 1 যোগ করে দিব, যোগ করে দিয়ে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ প্রথম পাওয়ারটা কত? 2, 2-এর সাথে আমরা 1 যোগ করে দিই, তারপর 3 আছে পরের পাওয়ারটা, 3-এর সাথে 1 যোগ করব, তারপর 1 আছে তারপরে পাওয়ারটা, এই 1-এর সাথে 1 যোগ করে দিব। তাহলে সংখ্যাগুলো পাচ্ছি 3 × 4 × 2, তাই না? এগুলোকে যদি গুণ করি তাহলে আসে 24। 3 4 2 গুণ করলে আসে 24। তাহলে 540 সংখ্যাটিতে 24টি ভাজক সংখ্যা আছে। ওকে, নাম্বার 20, সর্বশেষ কোশ্চেন এটি। এটা একটা উৎপাদক, যে x² - x - 2 এর একটি উৎপাদক কত হবে? এখানে অপশন দেওয়া আছে 4টা, মানে এর একটা উৎপাদক বের করতে বলেছে। তো এটা আমরা রাফ করে নিব আগে, যে x² - x - 2, এটাকে আমরা লিখতে পারি x² - 2x + x - 2, কারণ -2x থেকে যদি +x বাদ দিই তাহলে আসে -x। সো আমরা দ্বিতীয় লাইনটা লিখতে পারি। তারপর এখান থেকে কমন নেই x - 2 কমন নিলে x × x - 2 প্লাস, আর এখানে x - 2 যদি নেই তাহলে এখানে 1 হয়, 1 × x - 2, তাহলে আসে x - 2 x + 1। এখন x - 2 x + 1 এই দুইটা এসেছে এখানে। তো কোশ্চেনে কোনটা আছে সেটা আমাদের দেখতে হবে। x - 2 প্রথমে এখানে আছে আমাদের, যেটা মিডল টার্ম করলাম, রাফ করলাম। তো x - 2 কি অপশনগুলোতে আছে? নাই, তাহলে এটা বাদ। তারপরটা কত এসেছে বের হয়েছে আমাদের? x + 1। x + 1 কি অপশনে আছে? আছে। কততে? খতে আছে। তাহলে এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 20-এর খ x + 1। কেমন লাগলো ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং পরবর্তীতে আরও এরকম মানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন? আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।